ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি হবে, এবছর আইএসএল হবে কি হবে না, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভারতীয় ফুটবল মহলের নজর আজকে ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ এই নিয়ে আজকে হিয়ারিং ছিল। এবং আজ কিন্তু এই বিষয়বস্তুতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের ফলে বিষয়বস্তু একেবারে নাটকীয় একটা মোড় নিল, সেটা নিঃসন্দেহে বলা যায়। আজকের ভিডিওটা মূলত এই বিষয়বস্তু নিয়েই। এর আগে এআইএফএফ এর ফিনান্সিয়াল রাইটস হোল্ডার কারা হবে, আইএসএল কারা চালাবে, এই নিয়ে একটা বিট পেপার ওপেন করা হয় এবং আমরা প্রত্যেকে জানি যে সুপ্রিম কোর্ট নিযুক্ত এল নাগেশ্বর রাও এর নেতৃত্বাধীন একটা কমিটি সেই বিট পেপারের শর্ত তৈরি করে এআইএফএফ এর সঙ্গে আলোচনা করে, এবং সেই শর্ত অনুযায়ী বিট পেপার তুললেও কোনো রাইটস হোল্ডার হতে কোনো কোম্পানি সেই বিট পেপার আর জমা দেয়নি। এবং ন্যাচারালি তারপর সেই শর্তগুলোকে পরিবর্তন করা প্রয়োজন, পরিমার্জন করা প্রয়োজন, এটা প্রত্যেকে বুঝতে পারেন। এবং সেই অনুযায়ী আরো একটা রিপোর্ট তৈরি করে এল নাগেশ্বর রাও সবার সাথে কথা বলে সেই রিপোর্টটা সুপ্রিম কোর্টকে জমা দেয়, যেটা নিয়ে আজকে হিয়ারিং ছিল, যেটা নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা। এবং সেখানে মূলত 3টে পয়েন্ট ছিল, আমরা প্রত্যেকে জানি। যদিও একটা লম্বা 137 পাতার রিপোর্ট ছিল, কিন্তু সেখানে মূল পয়েন্ট ছিল 3টে, যেটা মানে বোঝা যায় মূল যে সমস্যা যে জায়গাগুলো। এক, যে 37.5 কোটি টাকার বিনিময়ে এই রাইটসটা দেওয়া হচ্ছিল, সেই টাকাটা প্রত্যেকটা বিডারেরই অনেক বেশি পরিমাণ মনে হয়েছে, সেই কারণে তারা বিড জমা দেয়নি। দ্বিতীয় সমস্যা ছিল যে এই আইএসএলটা যারা চালাবে সেই কমিটিতে দেখা যাচ্ছিল যে এআইএফএফ এর প্রতিনিধি সংখ্যা অনেক বেশি, ওয়ারাস যারা টাকা দিচ্ছে, লিগটা মেনলি যারা কন্ডাক্ট করছে তাদের প্রতিনিধির সংখ্যা অনেক কম। কাজেই এই জায়গাটায় সবার একটা আপত্তি ছিল, এবং ডেলিগেশন প্রমোশন তার সাথে একটা ইস্যু ছিল। এখনই কেউ ডেলিগেশনটা চাইছে না মানে যারা বিড জমা দেবে সেই রাইটস হোল্ডাররা যারা হতে চাইবে তারা কেউ চাইছে না, কোনো কোম্পানি চাইছে না, দ্যাটস ওয়াই কেউ জমা দেয়নি। এই 3টে পয়েন্টে মূলত উঠে এসেছিল এই আলোচনাটা থেকে। এবং এই যে ফার্দার অবজারভেশনটা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন এল নাগেশ্বর রাও গতকাল, যেটা নিয়ে আলোচনা একটা প্রাথমিকভাবে হয়েছিল, সেখানে এটা দেখা গিয়েছিল। সেই বিষয়বস্তু থেকে নতুন ভাবে ভাবনা চিন্তার জায়গা তৈরি হয়েছিল এবং আজকে সেটা নিয়ে কথা বলার কথা ছিল। কিন্তু আজকে শুরুতেই যেটা কোর্টে হলো সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা হস্তক্ষেপ দেখা গেল। সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএস নরসিমা এবং জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ তাদেরকে জানায় যে এই যে এআইএফএফ আইএসএলটা অর্গানাইজ করতে এখনো পারেনি, এটা ডিলে হয়েছে, সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকার ভালো রকম অবগত, তারা জানে সমস্যাটা কোথায়, এবং একই সঙ্গে তারা এটাও জানেন যে ফুটবলের স্বার্থে এই আইএসএলটা হবে, যেভাবেই হোক হবে, এবং সেটা কিভাবে হবে, কিভাবে অর্গানাইজ হবে, এই ব্যাপারটা ডিসাইড করার জন্য বা এটাকে দেখার জন্য, এই বিষয়বস্তুটাকে দেখার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হোক কেন্দ্রীয় সরকারকে। এবং তারা এটাও এর পাশাপাশি অ্যাসিওর করে যে যাই হবে সেটা কারোর অসুবিধা না করে, অর্থাৎ প্লেয়ারদের যাতে সেখানে কোনো অসুবিধা না হয়, ক্লাব ওনার্স যারা রয়েছে তাদের যাতে কোনো সমস্যা না হয়, এবং অবশ্যই এআইএফএফ এবং ফুটবলের বেসিক কোনো ক্ষতি যাতে না হয়, সেই কথা মাথায় রেখে বা সেইভাবেই তারা এই আইএসএলটাকে তারা অর্গানাইজ করবে। এটা সরকারের পক্ষ থেকে তাদের সলিসিটর জেনারেল কোর্টকে জানায়। স্বাভাবিকভাবেই এখানে বেশ কয়েকটা প্রশ্ন ওঠে। প্রথম কথা হচ্ছে যে সরকার আজ কেন হস্তক্ষেপ করলো, ঘটনাটা অনেকদিন ধরে ঘটছে। 2 নম্বর বিষয়বস্তু হচ্ছে যে হবে তো জানাচ্ছে সরকার, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম কথা বলে যে সরকার কেন ইন্টারফেয়ার করলো বা কেন তারা এই বিষয় নিয়ে আজকে তাদের সলিসিটর জেনারেল কথা বললো। বিষয় হচ্ছে যে এই মামলায় যিনি অ্যামিকাস কিউরি ছিলেন, গোপাল শঙ্কর নারায়ণন, তিনি ভারত সরকারকে জানান যে এই আইএসএল এর সঙ্গে যুক্ত এবং ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত একাধিক মানুষ এবং একাধিক পেশার মানুষ, তারা ভীষণভাবে ডিপেন্ডেন্ট এই টুর্নামেন্টের ওপর, এবং এটা যেহেতু ডিলে হচ্ছে তাদের ক্ষতি হচ্ছে। তার কারণ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি কিন্তু অলরেডি তাদের অপারেশন বন্ধ করেছে এবং স্যালারিও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি বন্ধ করেছে, তো ফুটবলারদের ক্ষতি হচ্ছে এতে। এর সঙ্গে জড়িত যে সমস্ত মানে অর্গানাইজিং পার্টের যে সমস্ত স্টাফ রয়েছেন, এমপ্লয়িজ রয়েছেন, তাদের ক্ষতি হচ্ছে। একই সঙ্গে ক্লাব ওনার তারাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই কারণে এটার মধ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা প্রয়োজন, কারণ যে পদ্ধতিতে বিষয়বস্তুটা হতে পারতো সেই স্বাভাবিক পদ্ধতিতে এটা হচ্ছে না, সেটা তিনি জানান। এবং তার অবজারভেশন এবং তার এই যে মধ্যস্থতা, সেটার মাধ্যমেই কিন্তু সরকার এটার মধ্যে ইন্টারফেয়ার করে। তো এটা গেল প্রথম প্রশ্নের উত্তর, যে কেন সরকার এতদিনে ইন্টারফেয়ার করলো এবং কিভাবে। এবং ন্যাচারালি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সমস্যার সমাধান হবে সরকার বলছে, কিন্তু কিভাবে।
এবারে কিভাবে উত্তরটা আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব পরিষ্কার নয়, এবং ডেফিনেটলি সরকারের কাছেও খুব পরিষ্কার নয়, যে কারণে তারা 2 সপ্তাহ সময় চেয়েছে। এবং তার প্রাথমিক যে কয়েকটা কাজ রয়েছে সেটা সবারই জানা। প্রথমেই সরকার এটা জানিয়েছে যে তারা সব পক্ষকে নিয়ে একটা আলোচনায় বসবে, অর্থাৎ সেই সব পক্ষের মধ্যে এআইএফএফ যেমন পড়ছে, যেমন ক্লাব ওনার্সরা পড়ছে, ঠিক তেমনই কিন্তু পোটেনশিয়াল বিডার যে 4টে কোম্পানি যারা টেন্ডার তুলেছিল কিন্তু জমা দেয়নি, সেই পোটেনশিয়াল বিডারদের সঙ্গেও কিন্তু কথা বলবে সরকার, যেটুকু জানা যাচ্ছে। এবং তাদের সাথে কথা বলে জানতে চাইবে যে কোথায় সমস্যা হচ্ছে, কেন তারা এই কমার্শিয়াল রাইটস হোল্ডারের জায়গাটায় আসতে চাইছে না, বা তারা কেন বিড জমা দিচ্ছে না। এবং সেখান থেকে একটা সমাধান সূত্র তারা বার করবে, যাতে উভয় পক্ষের কোনো রকম কোনো সমস্যা না হয়, একটা ব্যালেন্স, যেটা স্বাভাবিকভাবে হলো না, সেই ব্যালেন্সটা তৈরি করার চেষ্টা করবে। নিঃসন্দেহে এই যে বিডারদের কথা বলা হচ্ছে, যদি এই 4 জন বিডারের সঙ্গে তারা বসেন, তো ন্যাচারালি সেখানে একটা বড় পার্ট এফএসডিএল থাকবে। এবং এটা মাথায় রাখতে হবে যে এফএসডিএল এতদিন ধরে ফুটবলটা চালিয়েছে, আইএসএলটা চালিয়েছে 15 বছর ধরে, এবং তারা এবারেও ইন্টারেস্টেড। তারা ইন্টারেস্টেড নয় এটা কখনো বলেনি। হ্যাঁ, তাদের সাথে এআইএফএফ এর শর্তে মেলেনি, তাই তারা তাদের রাইটস আগাম ছেড়ে দিয়ে বলেছে তোমরা গ্লোবাল টেন্ডার ডাকো, যদি অন্য কেউ তোমাদের শর্তে রাজি থাকে খুব ভালো কথা, না হলে বাকিটা দেখা যাবে। তো তারপরের ঘটনা আমরা সবাই জানি। কাজেই তারা থাকবে এবং তাদের সাথে আলোচনা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং একই সঙ্গে ক্লাব ওনাররা কি চাইছে, তাদের কি বক্তব্য, যেহেতু তাদের একটা বড় স্টেক রয়েছে, তাদের নিয়েও কথা হবে। তো এই সব পক্ষের সাথে কথা বলে 2 সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার, যে এই 2 সপ্তাহ ধরে তারা এই বিষয়টা দেখাশোনা করবে, এবং তারপর সেই মতো তাদের অবজারভেশন, তারা কি সিদ্ধান্তে আসছে তারা সেটা কোর্টকে জানাবে। এবং একই সঙ্গে এটাও কিন্তু মেনশন করা হয়েছে যে তারা এমন ভাবে কাজটা করবে যাতে ফিফার নিয়ম কোনোভাবেই লঙ্ঘিত না হয়, অর্থাৎ ফিফা যেন একেবারেই না মনে করে যে এই দেশের সরকার এই ফুটবল সংস্থার কাজে হস্তক্ষেপ করছে, সেটা যাতে না হয় সেই দিকটা বাঁচিয়ে যা করার করা হবে। এটা ওই কিছুটা অ্যাডভাইজের মতো করে দেওয়া হবে, মানে একেবারেই আমরা আমাদের ভাষায় আইনের ফাঁক দেখে কাজ করা হবে, সোজা কথা। তো যখন কেন্দ্রীয় সরকার এই কথাটা জানিয়েছে, খুব স্বাভাবিকভাবেই কোর্টের পক্ষ থেকেও সেটাকে মেনেই নেওয়া হয়েছে, এবং জাজেরা এটা জানিয়েছেন যে ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, তো 2 সপ্তাহ পর এটা নিয়ে কোর্ট আবার আলোচনায় বসবে। এবং ইন দ্য মিন টাইম কি হচ্ছে না হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাজ সাথে কি আলোচনা হলো, কি কেন্দ্রীয় সরকার এই বিষয়বস্তুটা নিয়ে কতটা এগোলো, সেই রিপোর্টটা 2 সপ্তাহ পর কোর্ট নেবে সলিসিটর জেনারেলের থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সিদ্ধান্ত বলা যেতে পারে হয়েছে এখনো পর্যন্ত। এবার বাকিটা সময়ের সাথে দেখা যাবে। এর পাশাপাশি অবশ্যই আরো একটা বিষয়বস্তু ছিল যে নতুন যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা সমস্ত গভর্নিং বডির, এআইএফএফ এর গভর্নিং বডির প্রত্যেকটা সদস্য কিন্তু মেনে নিতে চাইছে না। তাতে কিছু সমস্যাও রয়েছে নিঃসন্দেহে, কারণ সেখানে একটা তো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে যারা রাজ্য সংস্থায় কোনো পদে থাকবে তারা এআইএফএফ এর কোনো পদে থাকতে পারবে না, যেটা মেনে নেওয়া টেকনিক্যালি কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যার। সেই জায়গাটাই বিশেষ করে একটা আটকে যাচ্ছে। তো এই নিয়ে এমনিতেই এই মিটিংটা গতকাল ছিল, এবং সেটার পর সেই মিটিংটা হয়নি, আলটিমেটলি কোনো মানে সমাধান সূত্র পাওয়া যায়নি। সেই কারণে ওই মিটিংটা আবার 24শে নভেম্বর হওয়ার কথা রয়েছে। সেই বিষয়বস্তুটাও ডেফিনেটলি রয়েছে, যেহেতু এই অ্যামেন্ডমেন্টটাও কোর্টের করে দেওয়া, তো সেটা নিয়েও কোর্ট পরবর্তীকালে ভাববে, বা পরবর্তী হিয়ারিং এ সেটা নিয়েও কথা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সোজা হিসেবে বলতে গেলে, যেটা জিস্ট, আইএসএল হবে কি হবে না, কেন্দ্রীয় সরকার অ্যাসিওর করছে আইএসএল হবে। কিভাবে হবে সেই রাস্তাটা তারা আগামী 2 সপ্তাহ ধরে খুঁজবে, সেই 2 সপ্তাহ সময়টা তারা চেয়ে নিয়েছেন। তো 2 সপ্তাহের মধ্যে একটা কোনো রাস্তা বা একটা কোনো ফলাফল আমরা এটা নিয়ে দেখতে পাবো, এটুকু এক্সপেকটেশন রাখা যেতে পারে। এই ভিডিওটা এই পর্যন্তই, যেটুকু বুঝতে পারলাম সেটা জানালাম আপনাদেরকে। এবং অবশ্যই ডেফিনেটলি আপনাদেরও এই নিয়ে কোনো না কোনো মতামত থাকবে, সেটা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানান। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।